বিশ্ব রাজনীতির মঞ্চে ইরানকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন দেশটি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখান থেকে ইরান ভবিষ্যতে একটি পরাশক্তি হয়ে উঠতে পারে। সাধারণভাবে আমরা যখন পরাশক্তি শব্দটি শুনি তখন চোখের সামনে ভেসে ওঠে পারমাণবিক অস্ত্রভাণ্ডার, শক্তিশালী বিমান বাহিনী এবং বিশাল যুদ্ধজাহাজ। এসব দিক বিবেচনায় ইরান যুক্তরাষ্ট্র থেকে তুলনামূলকভাবে অনেক পিছিয়ে থাকলেও সাম্প্রতিক যুদ্ধের বাস্তবতায় পরাশক্তির সংজ্ঞা অনেকটাই বদলে গেছে। ইরান শুধুমাত্র তাদের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি দিয়েই বর্তমান বিশ্বের পরাশক্তি আমেরিকাকে কুপ্রকাত করে ছেড়েছে। সেই সাথে সাম্প্রতিক যুদ্ধের পর ইরান পারমাণবিক শক্তি অর্জনের প্রয়োজনীয়তা অতীতের যে কোনো সময়ের তুলনায় সবচেয়ে বেশি অনুভব করছে। সব মিলিয়ে যে যুদ্ধ শুরু হয়েছিল ইরানকে রাজনৈতিক আর সামরিকভাবে দেউলিয়া করে দেওয়ার জন্য, সেই যুদ্ধের কারণেই ইরান আরও বেশি শক্তিশালী হয়ে উঠতে শুরু করেছে। বিশেষ করে আমেরিকা, ইসরায়েল আর উপসাগরীয় দেশগুলোকে শক্তি হাতে মোকাবেলা করে ইরান যে আত্মবিশ্বাস অর্জন করেছে তা তাদেরকে আরও বহু বছর মানসিক দৃঢ়তা যোগাবে। এখন প্রশ্ন হলো, ইরান কি সত্যিই বিশ্বের আরেকটি নতুন পরাশক্তি হিসেবে আবির্ভূত হতে পারবে? সে সম্পর্কে আলোচনা করা হবে মোরশেদ স্টোরি ওয়ানডে এই পর্বে। আজকের বিশ্বে পরাশক্তি মানেই শুধু দৃশ্যমান সামরিক শক্তি নয়, বৈশ্বিক পরাশক্তির ভারসাম্য বদলে দিতে ইরান এমন এক ধরনের কৌশল তৈরি করেছে যা প্রতিপক্ষকে প্রথমে বিভ্রান্ত করে অপ্রস্তুত করে দিয়ে ধীরে ধীরে দুর্বল করে ফেলে। সম্প্রতি ইরান যুদ্ধের সবচেয়ে নাটকীয় বিষয় হল আমেরিকা এবং ইসরায়েল ক্রমাগত চেষ্টা করেও তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুরোপুরি ধ্বংস করতে পারেনি, বরং ইরান বর্তমানে তুলনামূলক আরও কম খরচে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র তৈরি করছে। সেই সাথে পশ্চিমা বিশ্বের বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ইরানের ড্রোন আর মিসাইল যে ধরনের নিখুঁত হামলার সক্ষমতা দেখিয়েছে তা ছিল একেবারে অকল্পনীয়। বিগত 4 দশক ধরেই ইরান এমন ভয়াবহ লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছিল। এই ধরনের কৌশলকে বিশেষজ্ঞরা বলেন অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার, অর্থাৎ যেখানে শক্তিতে সমান না হয়েও কৌশলের মাধ্যমে প্রতিপক্ষকে চাপে রাখা যায়। সে কারণে ইরান মাত্র $1000 ড্রোন দিয়ে আমেরিকার $বিলিয়ন সামরিক সরঞ্জাম ধ্বংস করতে পেরেছে। ইরান যেভাবে সার্জিক্যাল প্রিসিশনে হামলা করে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকে অচল করে দিয়েছে তা যুক্তরাষ্ট্র কখনও কল্পনাও করতে পারেনি। ভবিষ্যতে এসব ঘাঁটি পূর্ণ সক্ষমতা নিয়ে আবার চালু করতে আমেরিকাকে কয়েক $1 ট্রিলিয়ন খরচ করতে হবে। ইরানকে ঘিরে বর্তমান পরিস্থিতি বুঝতে হলে আমাদের কয়েক দশক পেছনে ফিরে যেতে হবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হঠাৎ করে এই যুদ্ধ শুরু করেনি, বরং দীর্ঘ প্রায় 40 বছর ধরে তারা ইরানকে কোণঠাসা করার চেষ্টা করে আসছে। এই সময়ের মধ্যে রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, সিরিয়া সহ অন্যান্য দেশের ওপর সম্মিলিতভাবে যত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, ইরান একাই তার চেয়ে কয়েক গুণ বেশি নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছে। বিশ্ব অর্থনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে ইরানের সাধারণ মানুষের জীবনযাত্রায় ভয়াবহ বিপর্যয় ঘটেছে। কয়েক বছরের ব্যবধানে দেশটির গড় আয় অর্ধেকের নিচে নেমে গেছে। অন্যদিকে জীবনযাত্রার খরচ অস্বাভাবিকভাবে বেড়েছে। সিরিয়ার ওপরও একই ধরনের কিন্তু অনেক কম চাপ প্রয়োগ করা হয়েছিল, কিন্তু তাতেই মাত্র কয়েক বছরের মধ্যেই সিরিয়ার রাষ্ট্র কাঠামো ভেঙে পড়েছে। কিন্তু কয়েক দশক ধরে আর্থিক চাপ সহ্য করেও ইরান শুধু টিকেই থাকেনি, বরং সামরিক শক্তির দিক থেকেও বহু উন্নতি করেছে। পশ্চিমারা ভেবেছিল নিষেধাজ্ঞার কারণে ইরান ভেতর থেকেই ভেঙে পড়বে, অর্থাৎ দেশের মানুষই সরকারের বিরুদ্ধে উঠে দাঁড়াবে এবং বাইরে থেকে খুব বেশি কিছু করার প্রয়োজন পড়বে না। সেই প্রচেষ্টা সফল করার জন্য আন্তর্জাতিক গোয়েন্দা নেটওয়ার্কের সমন্বয়ে নানা ধরনের গোপন তৎপরতাও চালানো হয়েছে বলে বিশ্লেষকেরা মনে করেন। সেই কারণেই ইরানে প্রতি 2 বছর পর পর নিয়মিত বড় ধরনের সরকার বিরোধী বিক্ষোভ দেখা দিত। সেই সাথে সরকার এবং সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়মিত হত্যা করা হয়েছে। কিন্তু কিছুতেই ইরানকে পর্যদস্ত করা যায়নি। আমেরিকা অতীতে ঠিক একই ধরনের কৌশল অবলম্বন করে সোভিয়েত ইউনিয়নের মতো পরাশক্তিরও পতন ঘটিয়ে দিয়েছিল, কিন্তু ইরানে সেই আধিপত্যবাদী মডেল কাজ করেনি। ইরান চাইলেই মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো যুক্তরাষ্ট্রের সাথে আপোষ করে অনেক আরামদায়ক অবস্থানে থাকতে পারত, কিন্তু ইরান তাদের আদর্শের প্রশ্নে কোনো ছাড় দেয়নি। ফিলিস্তিন ইস্যুতে অনমনীয়তা, পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান এবং ইসলামী বিপ্লবের আদর্শ ইরানের সামরিক সক্ষমতার চেয়েও অনেক বড় অস্ত্র হিসেবে কাজ করেছে। সবকিছু মিলিয়ে ইরান এমন এক অবস্থানে দাঁড়িয়ে আছে যেখানে তারা হয়তো প্রচলিত অর্থে সুপার পাওয়ার না হলেও নতুন ধরনের শক্তির মাধ্যমে বিশ্ব শক্তি কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে। সেই সাথে আমেরিকার মতো পরাশক্তির বিরুদ্ধে লড়াই করা ছোট দেশগুলির জন্য ইরান একটি রোল মডেলে পরিণত হয়েছে। যে কৌশল দিয়ে ইরানকে ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছিল সেটি ইরানের জন্য শাপে বড় হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতাসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যা করে সরকারের ভেতর থেকে পতন ঘটানোর পরিকল্পনা উল্টো ইরানের জাতীয় ঐক্যকে আরও দৃঢ় করেছে।
দীর্ঘদিনের চাপ ইরানকে দুর্বল করার বদলে তাদের সহনশীলতা ও অভিযোজন ক্ষমতা আরও বাড়িয়ে দিয়েছে। বিশ্ব অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীকে ইরান একটি কার্যকর সমরাস্ত্র হিসেবে ব্যবহার করেছে। অথচ এই যুদ্ধের আগে ইরান কখনও তাদের ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে পশ্চিমাদের ওপর চাপ সৃষ্টি করতে পারেনি। তার মানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি ইরানকে তাদের ফেলে রাখা একটি অস্ত্রকে নতুনভাবে ব্যবহারের সুযোগ করে দিয়েছে, যার কারণে হরমুজ এখন বিশ্ব অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ এনার্জি চোক পয়েন্টে পরিণত হয়েছে। ইতিহাসের দিকে তাকালেও দেখা যায় প্রাচীন পারস্য বা আধুনিক ইরান বহু সাম্রাজ্যের আক্রমণের মুখোমুখি হয়েও হারিয়ে যায়নি, বরং বারবার নিজেদেরকে নতুনভাবে গড়ে তুলেছে। বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতার এই দেশে ঐতিহাসিকভাবেই মানুষ অনেক বেশি আত্মমর্যাদা এবং অদম্য মনোভাবের অধিকারী। সব মিলিয়ে ইরানের শুধু সামরিক শক্তিই নয়, বরং তাদের সমাজ ব্যবস্থা, রাজনৈতিক কাঠামো এবং দীর্ঘদিনের সংগ্রামের ইতিহাসও তাদেরকে আঞ্চলিক শক্তি থেকে বিশ্ব মঞ্চে এনে দাঁড় করিয়েছে। ইরান কি সত্যিই বিশ্বের আরেকটি নতুন পরাশক্তি হিসেবে আবির্ভূত হতে পারবে কিনা, তা নিয়ে পক্ষে বিপক্ষে উভয় দিকেই যুক্তি দিচ্ছেন বিশ্লেষকেরা। কেউ কেউ বলছেন ইরান সুপার পাওয়ার বা পরাশক্তি হিসেবে নয়, বরং পিভোটাল পাওয়ার বা ব্যাঘাতকারী আঞ্চলিক শক্তি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের একটি বিশ্লেষণে বলা হয়েছে যে ইরান এখন যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার পাশাপাশি একটি নতুন গ্লোবাল পাওয়ার সেন্টার হয়ে উঠেছে, যাকে প্রধান তিনটি পরাশক্তির পর চতুর্থ পরাশক্তি হিসেবে বিবেচনা করা যায়। তবে অনেক বিশ্লেষকের মতে পরাশক্তি হতে হলে দরকার হয় বিশাল অর্থনীতির। বর্তমানে ইরানের নমিনাল জিডিপি মাত্র $225 বিলিয়ন। নমিনাল জিডিপি মানে হল মুদ্রাস্ফীতি সমন্বয় না করে বর্তমান বাজার মূল্য। ধারণা করা হয় ইরানের মুদ্রাস্ফীতির হার বর্তমানে প্রায় 40%। সেই সাথে যুদ্ধ এবং নতুন নিষেধাজ্ঞার কারণে 2026 সালে ইরানের অর্থনীতি আরও 10% সংকুচিত হতে পারে। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী 2026 সালে ইরানের সামরিক বাহিনীর অবস্থান 16তম, কিন্তু ইরানের নৌবাহিনী বর্তমানে অনেকটাই ধ্বংস হয়েছে। সেই সাথে মিসাইল কারখানাও ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই বলা যায় কনভেনশনাল যুদ্ধে মার্কিন ইসরায়েলি আক্রমণের কাছে ইরান অনেকটাই পরাস্ত হয়েছে। তারা এখনও পর্যন্ত টিকে আছে শুধু ভৌগোলিক অবস্থান এবং দক্ষ রণকৌশলের কারণে। বৈশ্বিক সফট পাওয়ার এবং অ্যালায়েন্সের দিক থেকেও ইরানের অবস্থা যে খুব বেশি ভালো তেমনও নয়। রাশিয়া চীনের সাথে অতীত সম্পর্কের কারণে সাম্প্রতিক যুদ্ধে ইরান কিছুটা সুবিধা পেলেও দেশটির ঘনিষ্ঠ দুই মিত্র ইরানের হয়ে আমেরিকার বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামেনি। সেই সাথে হুথি, হিজবুল্লাহ, ইরাকি মিলিশিয়া বা হামাসের মতো ইরানের আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্ক অতীতের তুলনায় অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। তাই একাধারে অর্থনৈতিক, সামরিক কিংবা বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপট কোনো দিক থেকেই ইরান নতুন পরাশক্তি হবার অবস্থানে নেই। কিন্তু বর্তমান বিশ্বের শীর্ষ পরাশক্তি আমেরিকার বিরুদ্ধে এতদিন যুদ্ধে টিকে থাকাটাও ইরানের ছোট কোনো অর্জন নয়। সাম্প্রতিক ইরান যুদ্ধের মূল কারণ যতটা না রাজনৈতিক, তার চেয়েও অনেক বেশি ধর্মীয়। এই যুদ্ধের নেতৃত্ব দেওয়া আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এই যুদ্ধকে ইরানের বিরুদ্ধে ক্রুসেড হিসেবে দেখছে। এমনকি তার শরীরে সে কাফির লিখে ট্যাটু করেছে, যা তার কট্টর ইসলাম বিদ্বেষের প্রমাণ। যুক্তরাষ্ট্র ইসরায়েল বনাম ইরানের যুদ্ধ কেন আদতে একটি ধর্মযুদ্ধ, সে সম্পর্কে